দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বারে বন্দুকধারীদের হামলায় নিহত 10, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত। ভেনেজুয়েলা উপকূলে আবারও বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ কারাকাসের। ইউক্রেন দখল করাই পুতিনের লক্ষ্য, দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার। যুদ্ধ বন্ধে মায়ামিতে মস্কো ওয়াশিংটন বৈঠক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বারের কাছে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন 10 জন, আহত অন্তত 10। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলার ঘটনা। স্থানীয় সময় শনিবার রাত 1টার দিকে জোহানেসবার্গের বেকার্সদাল শহরের একটি বারের সামনে দুটি গাড়িতে এসে নামে বন্দুকধারীরা। এরপরই এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করে বারের মালিকসহ বেশ কয়েকজনকে। গুলিবিদ্ধ হয় অনেকে। হামলাকারীরা বারের ভেতর ও বাইরের রাস্তায় থাকা সাধারণ মানুষের ওপরও নির্বিচারে গুলি চালায়। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্দুকধারীরা। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হামলার কারণ জানতে চলছে তদন্ত। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলার ঘটনা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ভেনেজুয়েলা উপকূলে আবারও বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলেছে কারাকাস। পাশাপাশি গুরুতর অপরাধ আখ্যা দিয়ে বিষয়টি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে তোলার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার সব জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারকে নিষিদ্ধ তকমা দিয়ে অবরুদ্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ক্যারিবীয় সাগরের ওই অঞ্চলে বাড়ে মার্কিন বাহিনীর তৎপরতা। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার কাছাকাছি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার অবরুদ্ধ করে মার্কিন কোস্টগার্ড। বরাবরের মতোই হোয়াইট হাউসের অভিযোগ, এ জাহাজটি চোরাচালান এবং মাদক পাচারে ব্যবহার হয়ে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ তেল বাণিজ্য এবং তার আড়ালে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলমান থাকবে। এদিকে ট্রাম্প প্রশাসনের এ কর্মকাণ্ডকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস জানান, যুক্তরাষ্ট্র জাহাজ চুরির পাশাপাশি নাবিকদের জোরপূর্বক আটক করেছে। বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তোলা হবে বলেও দাবি করেন তিনি। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনকে পুরোপুরি দখলই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য, এমনকি তালিকায় রয়েছে ইউরোপের কিছু দেশও। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। এদিকে মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। 3 বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া সংঘাত। যুদ্ধবন্ধে বহু আলোচনা হলেও কাজের কাজ কিছুই হয়নি কোনো চুক্তিও। বরং সীমান্তবর্তী বেশিরভাগ শহর ও এলাকা একের পর এক দখলে যাচ্ছে রাশিয়ার। এরই মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইউক্রেনকে পুরোপুরি দখল করতে এখনো লক্ষ্য ছাড়েননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন ইউরোপের কিছু এলাকাও পূর্ণ দখলের আকাঙ্ক্ষা তার, এমন দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এদিকে 24 ঘণ্টায় ইউক্রেনের সুমি অঞ্চলের ভিসোকে এবং দোনেস্ক অঞ্চলের আরও 2টি বসতি দখলের দাবি রাশিয়ার সেনাদের। একই সাথে দ্বিতীয় দিনের মতো হামলা হয়েছে ওডেসা অঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে তেলের বিশাল গুদাম সহ বেশ কিছু জ্বালানি অবকাঠামো। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বহু মানুষ। অন্যদিকে কাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছেন ইউক্রেনের সেনারা। সেখানে আরও একটি তেল ও গ্যাস ক্ষেত্রেও হামলা করা হয়, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি কিয়েভের পক্ষ থেকে। এদিকে যুদ্ধের পাশাপাশি চলছে শান্তি আলোচনাও। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত
কিরিল দিমিট্রিয়েভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সাথে ছিলেন ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। মস্কো কিয়েভ যুদ্ধবন্ধে এ আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানান দিমিট্রিয়েভ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সিরিয়া ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির আশপাশের অঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে সেখানকার কুনেইত্রা অঞ্চলে অগ্রসর হয়েছেন আইডিএফ এর সদস্যরা। আল জাজিরা জানায়, শনিবার অঞ্চলটির দক্ষিণের আইন জিওওয়ান ও আল আজরাফ গ্রামে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। গত কয়েক মাস ধরে এই অঞ্চলে অনুপ্রবেশ বেড়েছে তাদের। তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বুলডোজার দিয়ে করা হচ্ছে জমি দখল, চলছে ধরপাকড়ও। সিরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, কুনেত্রা অঞ্চলে পাশাপাশি আশপাশের আল আশা, বীর আজম, বারিকা, উম্মুল ও আজম ও রুও আই হিনা শহরগুলোতেও ঢুকে পড়ছেন ইসরায়েলি বাহিনী। আর তাদের এই অনুপ্রবেশকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ পর্যালোচনায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর ও কাতারের শীর্ষ কূটনীতিকরা। তবে ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়াকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছে তুরস্ক। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 94 ফিলিস্তিনির মরদেহ। মধ্যপ্রাচ্যে শান্তির আশায় আবারও অনিশ্চয়তার ছায়া। গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের কারণে প্রশ্নের মুখে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলোর বৈঠক হয়েছে। এতে তুরস্ক সহ একাধিক দেশ সতর্ক করে বলছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে গাজা চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়বে। এর জন্য ইসরায়েলকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। যুক্তরাষ্ট্রের মায়ামিতে এই বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও উপস্থিত ছিলেন। পরে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকার রক্ষা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান। এদিকে গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 94 ফিলিস্তিনির মরদেহ। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানায়, মধ্য গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার সময় ইসরায়েল সরকারের ব্যর্থতা তদন্তে গঠন করা কমিটির নেতৃত্ব দিতে চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। এমন খবরের পর ক্ষোভে ফুঁসছেন ইসরায়েলের সাধারণ মানুষ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। গ্রিসের গভদোস উপকূলের কাছে মাছ ধরার নৌকা থেকে উদ্ধার হওয়া 539 অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 437 জনই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড কর্তৃপক্ষ। কাল শুক্রবার উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে রয়েছে 4 জন নারী ও 2 জন অপ্রাপ্তবয়স্ক, অধিকাংশই পুরুষ। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি 46, মিশরীয় 34, ইরিত্রিয়ান 12, সোমালিয়ান 5, সুদানের 2, ইয়েমেনের 2 ও ফিলিস্তিনি 1 জন। কর্তৃপক্ষের ধারণা, অভিবাসীরা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে পাচারকারীদের মাধ্যমে অন্তত 36 ঘন্টার ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা করে গ্রিসে এসেছেন। গ্রিসের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, এই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য নেই। বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। গত 2 দিনের প্রবল বর্ষণে ডুবে গেছে অনেক এলাকা। পানি ঢুকে পড়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বহু হোটেলে। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। জলাবদ্ধ এলাকা থেকে পানি সরাতে কাজ করছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সমুদ্র সৈকত ও পার্ক সহ বহু পর্যটন এলাকা। বৈরী আবহাওয়ার কারণে এই পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে অন্তত 13টি ফ্লাইট। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বাংলা পক্ষ নামের একটি সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ করে তাদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে কলকাতার বেগ বাগান ও পার্ক সার্কাস 7 রাস্তার মোড়ে জমায়েত হয় সংগঠনটির শতাধিক নেতাকর্মী। তারা বাংলাদেশ উপ হাইকমিশনারের দিকে মিছিল করে এগোতে গেলে প্রায় 200 মিটার দূরে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সংগঠনটির সদস্যরা। বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে এরই মধ্যে কলকাতায় বাংলাদেশ হাইকমিশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
আলোচিত তোষাখানার মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আইনজীবীর মাধ্যমে এই বিক্ষোভের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদনের ঘোষণাও দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের পক্ষ থেকে একটি পোস্ট করেন তার আইনজীবী। এর মধ্যে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে বার্তা পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির একটি জুয়েলারি সেট উপহার নিয়ে জালিয়াতির অভিযোগে শনিবার সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবিকে মোট 17 বছরের কারাদণ্ডের পাশাপাশি 1,64,00,000 রুপি জরিমানা করেছে আদালত। 2021 সালে সরকারি সফরে সৌদি আরবে গেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী ইমরান খানকে ওই জুয়েলারি সেটটি উপহার দিয়েছিলেন। অভিযোগে বলা হয়েছে, নামমাত্র মূল্য দিয়ে সেটি নিজের কাছে রেখে দেন ইমরান। জাপানের মতো উন্নত প্রতিযোগিতামূলক বাজারে হালাল খাদ্যভিত্তিক ব্যবসা গড়ে তোলার সহজ কাজ নয়। তবে দৃঢ় মনোবল, সততা আর দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে সেই কঠিন পথকে সম্ভাবনার আলোয় রূপ দিয়েছেন বাংলাদেশি উদ্যোক্তা মহাসিন ভুইয়া সবুজ। তার প্রতিষ্ঠিত হালাল ওয়াগিউ রেস্টুরেন্ট গিউ সাকুরা এখন টোকিওতে বাংলাদেশি ও মুসলিমদের পাশাপাশি জাপানিজদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। মহাসিন ভুইয়া সবুজের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন গ্রামে। প্রবাস জীবনে নিজের পরিচয় গড়েছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। এখানে নিশ্চিন্তে আপনারা এসে 2003 সালে তিনি জাপানে পাড়ি জমান। সেখানে প্রায় 3 বছর পড়াশোনা করার পাশাপাশি ও পরবর্তীতে মোট 5 বছর চাকরির অভিজ্ঞতা অর্জন করেন। জাপানের কর্মসংস্কৃতি, শৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ খুব কাছ থেকে দেখার সুযোগ পান তিনি, যা পরবর্তীতে তার উদ্যোক্তা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মজার মজার খাবার, কিন্তু হালাল না হওয়ার কারণে এগুলো আমরা কেউ মুসলিমরা খেতে পারতাম না। জাপানিজরাও সবাই খেতে পারবে এমন একটি হালাল ওয়াগিউ ইয়াকিনিকু সাবু সাবুর দোকান সেই উদ্দেশ্যেই করা। প্রায় 18 বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত মহাসিন ভুইয়া সবুজ ধাপে ধাপে পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সফল প্রবাসী উদ্যোক্তা হিসেবে। বর্তমানে তার মালিকানায় রয়েছে মোট 3টি রেস্টুরেন্ট, যেখানে কর্মরত আছেন 20 জন কর্মচারী। Very good atmosphere. May Allah give him barakah, may Allah give him success in his business. তিনি এর আগেও সফলভাবে 2টি জাপানিজ নুডলস রেস্টুরেন্ট হালাল তরিবুশি পরিচালনা করেছেন। প্রবাসে থেকেও নিজের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ব্যবসা করা সম্ভব বলে মনে করেন সবুজ। আমার রয়েছে 2টো হালাল রামেনের দোকান, জাপানিজ ট্রেডিশনাল হালাল রামেন শপ, এবং সেই হালাল রামেন শপ রয়েছে একটি এই দোকানেরই খুবই সন্নিকটে। একজন সাধারণ প্রবাসী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার এই গল্প নিঃসন্দেহে জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।